কি অমান্য করছে কিনা? গ্রামীণফোন 100% আইন অমান্য করছে। এই টাকাটা গ্রামীণফোন আপনারা খেয়াল করে দেখবেন সবসময় তাদের প্রফিটটা বিতরণ করে হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড হিসেবে। এটার পিছে সবচাইতে বড় কারণ হইল যেটা, যে তারা একটা বিপুল অঙ্কের টাকা এই প্রসেসে বিদেশে পাচার করে। এই যে বিপুল অঙ্কের টাকা তারা 2010 থেকে 2014 পর্যন্ত রেগুলার বিদেশে পাচার করে গেছে। এই সময়টা এই কোম্পানি বিজনেস করেছে হইল শ্রমিকের যে টাকাটা তারা না দিয়ে জমিয়ে রেখেছিল ওই টাকাটা দিয়ে। অ্যাকিউরেটলি যদি আপনি ক্যালকুলেশন করেন ওই সময়েই বিদেশি বেনিয়ারা তাদের অরিজিনাল টাকা নিয়ে চলে গেছে। তারপর থেকে গ্রামীণফোন বিজনেস করছে ওই শ্রমিকদের টাকায়, যে টাকা আটকিয়ে রেখেছে। তো আজকে যদি শ্রমিকদের টাকা তাদেরকে শোধ করে দিতে হয়, তাহলে অ্যাকিউরেটলি এই যে বিশাল প্রতাপশালী সহ্যবীর্য যা কিছু দেখছেন, এই সমস্ত কিছুর মালিক এদেশি শ্রমিকরা। অ্যাকিউরেটলি তাদের আর কোনো কিছুই এদেশে নাই। তো তারা এই দীর্ঘ সময় ধরে এর পরেও এদেশে এইভাবে শোষণের মাধ্যমে টাকাগুলোকে পাচার করে বিদেশে নিয়ে গেছে। কার সহায়তায়? এদেশের প্রশাসনের, এদেশের রাজনীতিবিদদের। এদেশের রাজনীতিবিদরা ওই পর্যায়ের ভিক্ষুক যে দেশের 2000 কোটি টাকা একজন দুর্বৃত্ত লুট করবে, তাদেরকে 2 টাকা ভাগ দিবে, তারা খুশি মনে মেনে নেয় যে আমার তো 2 টাকা হইল। তো সেই প্রসেস স্টিল নাও আপনারা যদি খেয়াল করেন, গ্রামীণফোন বা টেলিনরের গ্রুপ সিইও বাংলাদেশে এসে প্রথম কাজ কি করেছে? তারেক রহমানের সাথে দেখা করতে গেছে। মানে তাদের তেল মালিশ প্রসেস স্টিল কন্টিনিউ। কেন টাকা দিচ্ছে না, কেন টাকা তারা দিতে আগ্রহী না, এটা বোঝাতে তো কারো কোনো সমস্যা হওয়ার কারণই নাই। গত 97 সালে যখন গ্রামীণফোন এই দেশে বিজনেস স্টার্ট করে, ওই সময় থেকে তারা বাংলাদেশের সম্পদ লুট করে গেছে এই রাজনীতিবিদদের সহায়তায় বাই প্রসেস। প্রথমত তারা রেলওয়ের সাথে এক অসম চুক্তি করেছে। রেলওয়ে সেই চুক্তি থেকে যা কিছু পাওয়া উচিত ছিল তার কোনো কিছু আজ পর্যন্ত পায়নি। পরবর্তীকালে তারা আশ্রয় করেছে আরেক বাংলাদেশি কোম্পানি ইউনুস সাহেবের গ্রামীণ টেলিকমকে। ইউনুস সাহেব এত বড় ভণ্ড যে সেই চুক্তিকে কেন্দ্র করে তিনি রেগুলার বলে যান দিস ইজ চ্যারিটি, আমার এইখানে কোনো কিছু নাই। অথচ তিনি ক্ষমতা এসে তার প্রথম এবং প্রধান কাজ ছিল গ্রামীণ নামে যত যা কিছু আছে সব কিছুকে লাইসেন্স বিতরণ করা। তো ওই একইভাবেই এই গ্রামীণফোন আর এই টেলিনর মিলে 97 সাল থেকে আজকে পর্যন্ত যেটা করে গেছে বাংলাদেশে, সেটার একটাই নাম হয় লুটপাট। সেটার আর ডক্টর ইউনুস গ্রামীণ টেলিকম অ্যাকচুয়ালি যদি প্রফেশনালি বলা হয়, গ্রামীণ টেলিকম এই গ্রামীণ ফোনের একটা নির্দিষ্ট পার্সেন্টেজের মালিক। কোনো এক সময় ডক্টর ইউনুস গ্রামীণ টেলিকমের পরিচালক ছিলেন। তো ওই অর্থে যদি আমি আপনি ধরি, তাহলে অ্যাকিউরেটলি ডক্টর ইউনুসের গ্রামীণ টেলিকমে একটা মাত্র স্বার্থ থাকা উচিত গ্রামীণ ফোনে। সেটা হইল যে গ্রামীণ ফোনের শ্রমিকরা, তাদের বাংলাদেশি শ্রমিকরা তাদের সমস্ত কিছু ঠিকমতো বুঝে পাচ্ছে কিনা। অথচ তার 14 মাসে আমরা প্রত্যেকটা দিন চেষ্টা করেছি তার সাথে কথা বলার, তার পর্যন্ত আমাদের এই কথাগুলো কয়েকশো কায়দায় পৌঁছানো হয়েছে। অথচ তিনি এবং জাহাঙ্গীর সাহেব, যার জামাই এখানে চাকরি করে বইলে পুলিশ দিয়ে আমাদেরকে যে ভয়াবহ হেনস্থা করাইছেন, সেটা প্রমাণ করে যে ইউনুস সাহেবের হিডেন এজেন্ডা আছে। তিনি গ্রামীণফোনকে এবং গ্রামীণ সংশ্লিষ্ট প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যে ভয়াবহভাবে আইন বিরুদ্ধ সাপোর্ট দিয়ে গেছেন, সেটা প্রমাণ করে যে ডক্টর ইউনুসের হিডেন এজেন্ডা আছে। আর হাউ টেলিনর অপারেটস আমরা প্রত্যেকে জানি। এই দেশে এই টেলিনর এবং এই নরওয়েজিয়ান এম্বাসির লোকেরা যতবার বাংলাদেশের প্রশাসনের কর্তা ব্যক্তি এবং রাজনীতিবিদদের সাথে আলোচনার নাম করে গেছে, প্রতিবার কি হয়েছে? বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের তথ্য খাত ভারতীয়দের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রামীণফোনের সর্বোচ্চ পদগুলোতে ভারতীয়দেরকে পদায়নের মাধ্যমে ভারতীয় মার্কেটে বাংলাদেশের নিরাপত্তা তথ্য বিক্রি হয়েছে। সারা বাংলাদেশের
সমস্ত 9 কোটি গ্রাহকের তথ্য মানে কি? প্রায় সম্পূর্ণ বাংলাদেশের তথ্য যাদের কাছে ছিল তারা সেই তথ্যকে ভারতীয় মার্কেটে বেচে দিয়েছে। এই কাজগুলো গ্রামীণফোন করে গেছে কাদের সহায়তায়? এই রাজনীতিবিদদের সহায়তায়, এবং সেটাই আবার হইতে যাচ্ছে। আবারও ওই নরওয়েজিয়ান দস্যুরা একই কায়দায় এসে বাংলাদেশের বর্তমান সরকারকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। একইভাবে এতদিন পর্যন্ত শ্রমিকের পাওনা তারা যে কায়দায় মেরে খেয়েছে, আবারও সেটা করার চেষ্টা করছে। গ্রামীণফোনের ট্র্যাডিশনই হইল বড় বড় আইনজীবী বলাটা সম্পূর্ণ ভুল কথা হবে, রাজনৈতিকভাবে শক্তিশালী আইনজীবী। যখন আওয়ামী লীগ সরকার থাকে তখন ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার ফজলে নূর তাপস, যখন এখন বিএনপি সরকার, এখন ব্যারিস্টার মাহবুবুল ইসলাম খোকন, কাইসার কামাল, এরা গ্রামীণফোনের আইনজীবী। অ্যাকিউরেটলি গ্রামীণফোন তাদের রাজনৈতিক ক্ষমতাটাকে ব্যবহার করে প্রশাসনকে দুর্নীতিকরণ করার কাজে, যেন আদালত খেলার মাধ্যমে গরিব শ্রমিকের পাওনা এত দীর্ঘ সময় আটকিয়ে রাখা যায় যে এই আদালতের উকিলদের পাওনা পরিশোধ করতে করতেই ওই দরিদ্র শ্রমিক দম আটকে মারা যায়। এর ফলশ্রুতিতে তাদেরকে আর পরবর্তীতে শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে না। অ্যাকিউরেটলি আপনি জিজ্ঞাসা করে দেখেন এই গ্রামীণফোনের এই আদালত খেলার মাধ্যমে কত শ্রমিক অলরেডি রাস্তায় এসে দাঁড়িয়েছে। এই আন্দোলন চলাকালীন গত 16 মাসে আমাদের 7 জন শ্রমিক সহযোগী মারা গেছেন, যাদের এই আন্দোলনে বিরাট তাই বিনা চিকিৎসায় মারা গেছেন। কোটি কোটি টাকা পাইতো, তাদের সুচিকিৎসা হইতো, তাদের কেউ এভাবে বিনা চিকিৎসায় মরতে হইতো না। এর জন্যে এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান ব্যক্তিগতভাবে তাকে হত্যার মুখোমুখি করা উচিত। আপনার পিছনে একজন সহকর্মীর ছবি দেখতে পাচ্ছি, উনি কে ছিল এবং সে কিভাবে মারা গেল? উনি রাজীব মাহমুদ আমাদের আন্দোলনের একজন সহকর্মী। উনি ইভেন্ট সিইওর উদ্দেশ্যে একটা মেইল লিখেছিলেন, যেখানে উনি বলেছিলেন যে ভাই, ভাত ছাড়া তো মানুষ বাঁচে, আমি ঔষধ ছাড়া আমার পক্ষে একটা দিন পার করা সম্ভব না, আমি ভাত খাবো না ভাই, আমি ঔষধ খাবো, আমার টাকাটা দিন। এই মেইল লিখার কয়েক ঘন্টা পরে রাজীব মাহমুদ মারা গেছেন। এই গ্রামীণফোন তার মৃত্যুতে এতটুকু শোক পর্যন্ত জানায়নি, অথচ সে ছিল পাওনাদার। দেনাদারের যে কতখানি সাহস, দেনাদার যে কতখানি স্পর্ধার সাথে পাওনাদারের ওপর অত্যাচার করতে পারে, তা দেখতে চাইলে সারা পৃথিবীর সবচাইতে বড় উদাহরণের নাম গ্রামীণফোন। আর সেটাকে যুগ যুগ ধরে সাপোর্ট দিয়ে সুযোগ দিয়ে যাচ্ছে কারা? আমাদের দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদরা। শুধুমাত্র তাদের কাছে এই যে প্রশ্নটা করলেন যে বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া কি? আমাদের চাওয়া খুব পরিষ্কার। আমরা এর আগে মুস্তফা কামাল দেখেছি, এর আগে আমরা এই জাতীয় আরও একাধিক নেতা দেখেছি যারা শেষ পর্যন্ত আমাদেরকে, আমাদের পাওনাকে 50 কোটি 40 কোটি সামান্য অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। বর্তমান সরকারের নেতৃবৃন্দের কাছে আমাদের একটাই চাওয়া, একটাই কথা, এভাবে নিজেদেরকে বিক্রি করে ছোট করবেন না। এত অল্প অর্থের জন্য বিক্রি না করে যদি গ্রামীণফোনকে বাধ্য করেন আমাদেরকে আমাদের পাওনাটা পরিশোধ করতে, এর পরিমাণ এতই বিশাল, আমরা উপকৃত হব, শ্রমিক উপকৃত হবে, শ্রমিকদের পরিবার উপকৃত হবে, বিনিয়োগ খাত উপকৃত হবে, সরকার উপকৃত হবে, বাংলাদেশ উপকৃত হবে, আপনারা উপকৃত হবেন।